আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হয়েছিল ২০০৪ সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের কিছু মন্ত্রী এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গ তাইওয়ানের সঙ্গে গোপন চুক্তি করেছিলেন এবং তাইওয়ানের কাছ থেকে মোটা টাকার ঘুষও খেয়েছিলেন, যাতে তাইওয়ানকে ঢাকায় একটা অফিস করতে দেয়া যায়, ভিসা অফিস। এবং ফলে চীন খুব নারাজ হয়ে যায় সে ২০০৪ সাল থেকে। এবং তারপরেরটা ইতিহাস। হাসিনা ক্ষমতায় আসার পরে হাসিনা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে, চীন বাংলাদেশে যথেষ্ট টাকা পয়সা বিনিয়োগ করে এবং ভারতের সঙ্গেও হাসিনা এক তালে সম্পর্ক উন্নতি করে, সম্পর্কে উন্নয়ন ঘটায় এবং বাংলাদেশ চীন এবং ভারত দু দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে সচেষ্ট হয়। বাংলাদেশ ভারতের কোলে ঢুকে পড়লেও চীন আওয়ামী লীগ সরকারকে বিরক্ত করতে চায়নি, বাধা দেয়নি, কেননা বিকল্প ছিল বিএনপি। সে বিএনপি তখন তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিল, সুতরাং বিএনপিকে তারা বিশ্বাস করত না। এই বিএনপি কিন্তু জিয়াউর রহমানের আমলে, শেখ মুজিবুর রহমানের উৎখাতের পরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে উন্নয়ন ঘটে। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু সেটাকে কিছু রাজনীতিবিদ সে সম্পর্ক নষ্ট করে দেয় বিএনপির। সেই জন্য তারেক রহমানের এই চীন ভ্রমণ এবং তাকে যে তারা যেভাবে সমাদর করলো, যেভাবে 15 দফার একটা চুক্তি করলো, 2+2 সংলাপ, এর মাধ্যমে একটা যৌথ ঘোষণাপত্র আসলো 15 দফার। তাতে দেখা যাচ্ছে চীন বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নয়ন ঘটেছে এবং চীন তিস্তা পরিকল্পনায় অংশগ্রহণ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং চীন বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশও এক চীন পলিসিতে সম্মতি জ্ঞাপন করেছে। মানে বিএনপির মন্ত্রী আমির খসরু মাহমুদ গং যে বাগড়া দেন বাংলাদেশ চীন সম্পর্কে, সেটার উন্নয়ন ঘটান তারেক রহমানের এই সফরের ফলে উন্নতি ঘটেছে। এবং যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান 2026 সালের 22 থেকে 26 জুন পর্যন্ত চীন সফর করেন। সফরকালে তিনি দালিয়ানে অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভা সামার দাভোস, যেটাকে বলা হয়, অংশগ্রহণ করেন। সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং অনেক প্রোটোকল দিয়ে তাকে খুবই সম্মানিত করা হয়, মর্যাদা দেওয়া হয়, যেটা বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ব্যাপার। মানে জিয়াউর রহমানের পরে এই ধরনের কোন ব্যাপার ঘটেনি। সুতরাং চীনের এই সফর বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, চীনের জন্য গুরুত্বপূর্ণ। তবে ভারত এই নতুন সম্পর্ক উন্নয়নে, চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে নারাজ হওয়ারই কথা। তারা সন্তুষ্ট নয়। তারা শুধু তাই নয়, তারা একটু আতঙ্কিতও বটে যে চীন এই যে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিকভারি প্রজেক্ট TRCMRP সাইন করছে, এটা ভারতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক একটা ব্যাপার। তাই আমরা মনে করি চীনের সঙ্গে যে নতুন সম্পর্ক উন্নয়ন ঘটছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে, তাতে এই দুই দেশের সম্পর্ক এবং এশিয়া প্যাসিফিকের ভূ রাজনৈতিক অবস্থার একটা পরিবর্তন ঘটবে বলেই আমি মনে করি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, কিন্তু অতিরঞ্জিত মাইল ফলক নয়।
মানে এটা নিয়ে মানে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা নরম হলেও, কিছুটা ঠান্ডা হলেও সম্পর্ক কিন্তু ভালোই ছিল। এমনকি শেখ হাসিনাও সম্পর্ক ভালোই রেখেছিলেন। শেখ হাসিনার একটা বক্তব্যই চীনকে খুব নারাজ করেছে তিস্তা প্রজেক্টের ব্যাপারে, যে আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারত যদি তিস্তা প্রজেক্ট গ্রহণ করে তাহলে আমরা চীনকে না দিয়ে ভারতকে এই প্রজেক্টটা দেব, যেটা হাসিনা জুন 2024 সালে বলে। এবং তারপরে হাসিনা যে চীনে ভ্রমণ করতে যান জুনের শেষ দিকে, 3 দিনের সফর সংক্ষিপ্ত করে তাকে একদিনের ভেতরেই চীন ফেরত পাঠিয়ে দেয়। চীন যে বার্তা দেয় যে তোমার ভারতের প্রতি যে তোমার যে অনুরাগ, সেটা আমাদেরকে খুবই দ্বিধাগ্রস্ত করেছে, রাগান্বিত করেছে, নাখোশ করেছে। আমরা আর বাংলাদেশের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেব না। এবং তার কদিন পরেই কিন্তু হাসিনার পতন ত্বরান্বিত হয়, যেটা আমি বলেছিলাম যে পত্র পাঠে বিদায়, এবং তার 3 সপ্তাহের মধ্যেই হাসিনাকে বিদায় নিতে হয়েছিল। এখন সৌভাগ্যবশত তারেক রহমানের বলিষ্ঠ ভূমিকায় পররাষ্ট্রনীতিতে এখন চীনের সঙ্গে যে বার্তা বাংলাদেশ চীনকে দিল, সেটা খুবই আশাপ্রদ। এটা চীনের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের স্বীকৃতি। আর শি জিনপিং এর স্তরের স্বাগত বার্তা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে এবং বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে দেখার ইঙ্গিত দেয়। যেটা আমি আগেও বলেছি, বঙ্গোপসাগর চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। মানে ওই মালাক্কা স্ট্রেইট দিয়ে, মালাক্কা প্রণালী দিয়ে চীনের যে ব্যবসা বাণিজ্য হয় বিদেশের সঙ্গে, সেটা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বাধা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন তার পুরো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তারা সাউথ চায়না সি, এশিয়া প্যাসিফিক রিজিয়ন, চীনের পার্শ্ববর্তী এলাকায় নিয়ে আসছে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ছেড়ে। সুতরাং চীনকে এখন আমেরিকা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে। সে মতো অবস্থায় বঙ্গোপসাগরে চীনের একটা আউটলেট দরকার মিয়ানমার হয়ে। সুতরাং মিয়ানমার এবং বাংলাদেশ চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত যদি চীনের বিরুদ্ধে মালাক্কা স্ট্রেইটে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে চীন ভারত দ্বন্দ্ব আরো প্রকট রূপ ধারণ করতে পারে। এবং চীন ভারতের যুদ্ধ যদি হয়, তাহলে বাংলাদেশের ভূমি চীনের জন্য খুবই দরকারি। ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দেশ। বিশেষ করে তাদের ওই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যদি চীন কেটে দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চল যদি ভারতের মেইনল্যান্ডের থেকে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে ভারতের বিপর্যয়ের সমূহ কারণ রয়েছে। সেই জন্যই চীন এবং ভারত উভয়ই বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে। এরকম একটা যখন পরিস্থিতি, তখন চীনের সঙ্গে 15 দফা চুক্তি এবং তার ভেতরে এই যে তিস্তা প্রজেক্ট চীনকে দিয়ে দেওয়া, এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মনে করি একটা স্মার্ট ভারসাম্য কূটনীতি, স্মার্ট ব্যালেন্সড পলিটিক্স রিলেশনশিপ হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের, এবং চীনেও এত সুবিধা প্রাপ্ত হবে এবং বাংলাদেশে সুযোগ গ্রহণ করবে। মানে ভারত যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে সমান্তরাল ভাবে সম্পর্ক বজায় রাখে। চীনের সাথে ঘনিষ্ঠতা অর্থনৈতিক সুবিধা দিলেও এটি যদি একমাত্রিক হয়ে যায়, তাহলে ভারসাম্য নষ্ট হতে পারে। সুতরাং বাংলাদেশ শুধু চীনের উপর নির্ভরশীল নয়, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সঙ্গেও বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, পাকিস্তান, তুরস্ক, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটলে চীন সেটাকে কোনো হুমকি হিসাবে নেয় না, বরং চীনেরও একই রকমের পলিসি। তারা মার্কিন, ইসরায়েলি দের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য চীন প্রভাব বিস্তার করেছে এবং আরো বিস্তার করতে চায়। তাই চীন, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, তুরস্ক, সৌদি আরব সবাই একদিকে, আর ভারত
মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি হিসাবে নিজেকে মনে না করলেও তারা মনে করে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বাড়লে চীনকে তারা প্রতিহত করতে পারবে। সুতরাং চীন হচ্ছে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী। এই প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এটা একটা মাইল ফলক আমাদের রাজনীতিতে, আমাদের ভূ রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে চীনের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আমাদের নিরাপত্তা প্রতিরক্ষার ব্যাপার, যেটা আমরা দেশীয় বিদেশি কিছু অ্যানালিস্টদের কাছে শুনে আসছি যে ভারত বাংলাদেশকে শায়েস্তা করার জন্য, আসল কথা চীন থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা উত্তরবঙ্গ রংপুর ডিভিশন দখল করে নেবে। এটা অবশ্য ভারতের কোনো সরকারি নীতি নয়, মোদী সরকার এ ধরনের কথা বলেনি। ভারতের কিছু কট্টর বাংলাদেশি বিরোধী রাজনীতিবিদ এবং বাংলাদেশের কিছু তথাকথিত ভারত বিরোধী অ্যানালিস্ট তারা এই বয়ানটা দিচ্ছেন যে বাংলাদেশ এত দুর্বল যে ভারত ইচ্ছা করলেই রংপুর বিভাগ কেটে নিয়ে তারা ভারতের সঙ্গে যোগ করে দেবে, শিলিগুড়ি করিডোরকে তারা চড়া করে দেবে এবং সেই জন্য সেখানে রামের মূর্তি প্রতিস্থাপন করা হচ্ছে। এই ধরনের একটা উৎকট এবং উদ্ভব বয়ান রয়েছে বাংলাদেশের সর্বত্র। তবে ভারত যে বাংলাদেশকে দখল করে না নিলেও তার প্রভাব অক্ষুণ্ণ রাখতে চায় এতে কোনো সন্দেহ নেই। ভারত বাংলাদেশে চীন বিরোধী এবং ভারতপন্থীদের উস্কানি দিচ্ছে এতেও কোনো সন্দেহ নাই। তবে চীন যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায়, মানে যেটা পেয়ে গেল এখন, তার ফলে ভারত একটু অসুবিধায় পড়বে, একটু কোণঠাসা হবে এবং সর্বদা আতঙ্কিত থাকবে যে চীনের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে চীন বাংলাদেশের ভূমি ব্যবহার করবে। সুতরাং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ চীনের কাছ থেকে JC-10 বিমান, 24টা বিমান কেনার কথা আমরা শুনছি, প্লাস JF-17ও তারা সেখান থেকে আনবে, তারা সেখান থেকে তাদের মিসাইল টেকনোলজিও আনবে এবং ইলেকট্রনিক ডিভাইস সেগুলো চীন থেকে আসবে, যেগুলো পাকিস্তান অলরেডি পেয়ে গেছে। সেটা ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হবে বলে আমাদের বিশ্বাস। তারেক রহমান সরকার যদি 5 বছর থাকেন, এই 5 বছরে চীনের সঙ্গে যে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে এবং আমি বিশ্বাস করি প্রতিরক্ষার ব্যাপারে চীনের সঙ্গে সমঝোতা আরো বহুগুণ বৃদ্ধি পাবে। সুতরাং এই প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য একটা মাথা ব্যথা। তদুপরি গোদের উপর বিষ ফোড়া হচ্ছে, তিস্তা প্রজেক্ট এখন পুরোটা চীন নিয়ে নেবে। এখন এটা আর কোনো কল্পনার বিষয় নয়। এখন চীন যখন তিস্তা প্রজেক্ট করবে সেখানে তারা কয়েক বছর থাকবে এবং ভারত যেটা আশঙ্কা করে চীন সেখানে তাদের সামরিক মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন নিয়ে আসবে এবং চীন সেখানে তার সেনাবাহিনী যদি সিভিল ড্রেসে মোতায়েন করে ভারতের করার মতো কিছু থাকবে না। সুতরাং এই ভারতের শিলিগুড়ি করিডোর থেকে কয়েক মাইল দূরে এই যে তিস্তা প্রজেক্ট, এটা তো স্বল্পকালীন ব্যাপার না এবং চীন এটা বানানোর পরে দেখাশোনা রক্ষণাবেক্ষণের জন্য চীনের উপস্থিতি এখানে সক্রিয়ভাবে থাকবে। সুতরাং ভারত এই ব্যাপারে উদ্বিগ্ন। তো 10C বিমান, JF-17 বিমান কেনা, মিসাইল টেকনোলজি, ইলেকট্রনিক ডিভাইস এবং তিস্তা প্রজেক্ট সবগুলোই ভারতের জন্য একটা মাথা ব্যথার কারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো এই সফরকে খুব প্রকাশ্যে বিরোধিতা করতে না পারলেও তারা খুব ভালো চোখে দেখবে না। ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান নিয়ে এখন পশ্চিমারাও উদ্বিগ্ন। পশ্চিমারা এটিকে চীনের প্রভাব বৃদ্ধি হিসাবে দেখে এবং ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ভূমিকা নিয়ে তারা উদ্বিগ্ন। তবে বাংলাদেশ যদি নন অ্যালাইনমেন্ট বজায় রাখে তাহলে অবস্থান খুব বেশি খারাপ হবে বলে আমেরিকা মনে করে না। এখন বাংলাদেশ কতটা নন অ্যালাইন থাকবে সেটাও প্রশ্ন সাপেক্ষ।
চীন বাংলাদেশকে সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রাখবে, একটা ত্রিমুখী ত্রিমুখী সম্পর্ক চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটার সঙ্গে বাংলাদেশ খুব স্মার্ট ভাবে সম্পর্ক বজায় রাখতে পারবে, এটা বাংলাদেশের উপর সম্পূর্ণ নির্ভর করে না। কারণ বিনিয়োগ করবে চীন, টাকা দেবে চীন, প্রযুক্তি দেবে চীন, সামরিক অস্ত্রশস্ত্র দেবে চীন, লং টার্ম ঋণে, লং টার্ম লোনে এবং স্বল্প ইন্টারেস্টে। সুতরাং চীনের কাছ থেকে এত এত কিছু পাওয়ার পরে বাংলাদেশ স্বাধীনভাবে তার পররাষ্ট্র নীতি বজায় রাখবে, সেটা ব্যাপারে আমি আমি আমার সংশয় আছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে অপপ্রচার করে যে ঋণ নির্ভরতা বাড়বে, চীনের রাজনৈতিক প্রভাব বাড়বে, আর ঋণ নির্ভরতা মানে যতটা শোনা যায়, ওই শ্রীলঙ্কার সম্বন্ধে হাম্বলটোটা পোর্ট তারা নিয়ে নিয়েছে, কেন ঋণ সার্ভিস করতে পারেনি। বাংলাদেশের প্রজেক্ট গুলো, তিস্তা প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়ে যায়, যখন হবে তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ঘটবে, সেখানে কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে পুরো রংপুর ডিভিশনে, তার দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, মানে তারা খাদ্যে প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের পক্ষে চীনের ঋণ সার্ভিস করা কোনো ব্যাপার হবে না, এবং বাংলাদেশ ডেফার করলে যদি ঋণ পরিশোধ করতে কিছুটা ব্যর্থ হয়, তাতেও কিন্তু চীন বাংলাদেশকে হাতছাড়া হতে দেবে না। কারণ বাংলাদেশের মাটি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জন্য যেমন চীনের জন্য তেমন। তো বাংলাদেশের জন্য এটা সুসংবাদ যে চীন এবং ভারত দুটো দেশই বাংলাদেশের জমি, বাংলাদেশের ভূমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে স্ট্র্যাটেজিক্যালি। সেটাই বাংলাদেশের জন্য সবচাইতে মানে সুখবর। ইরান যেমন তার ভৌগোলিক অবস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলাকে শুধু প্রতিরোধ করেনি, তারা প্রতিহত করেছে এবং অনেক ক্ষতি সাধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসগুলোতে, মিত্র দেশগুলোকে। ইরান এখন অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যদি চীনের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক চুক্তি, সামরিক সহযোগিতা বৃদ্ধি করে, তাহলে বাংলাদেশের ক্ষতির কোনো আশঙ্কা আমি দেখি না। আমি মনে করি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে আসবে। ভারতকে আর বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রীর সম্পর্ক বাদই দেন, বন্ধু রাষ্ট্র হিসাবে মেনে নেওয়ার আমাদের কোনো কারণ নেই। ভারত ইতিমধ্যে যে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত মহোদয় যে কথাগুলো বলেছেন, তারপরে যে খবরে আসলো যে তাই এখন পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে এখানে হাই কমিশনার বানিয়ে রাখা হয়েছে, তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেয়া সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জন্য মিস্টার ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী একজন ভারতীয় হাই কমিশনার মাত্র, এর চাইতে বেশি কিছু নয়। সুতরাং ওই ব্যাপারে আমাদের